হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 13। এটা যাদবপুর বিদ্যাপীঠের একটা সেট। এই ইংলিশের সেটটা আজকে আমি পুরোটা সলভ করব, যেভাবে প্রত্যেকটা করিয়ে আসছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করি। দেখো, আজকে আমি করাবো মডেল কোশ্চেন পেপার 13। এটা হচ্ছে যাদবপুর বিদ্যাপীঠের একটা সেট, পুরোটা করাবো। প্রথমে রয়েছে দেখো সিন পোর্শনের প্রুজ থেকে রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইটের একটা অংশ। তো এটা আমি আর পড়ালাম না, কারণ এই টেক্সটের ভিডিও আগেই দিয়ে দিয়েছি, লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা দেখে নিও। আমি প্রশ্ন চলে যাব। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ডিউরিং সামার দ্য ওয়েদার অন দ্য বিগ হাফ মুন ওয়াজ। সামারের সময় গ্রীষ্মকালে বিগ হাফ মুনের ওয়েদার কীরকম থাকে? গ্লুমি, প্লেজেন্ট অ্যান্ড কাম, ভায়োলেন্ট, না ওয়েট অ্যান্ড হিউমিড। কীরকম থাকে? প্লেজেন্ট অ্যান্ড কাম, তাহলে অপশন 2। The narrator fell over the rocks while flying kites, playing shipwrecked mariners, rushing out from the home, running pirate escapes on the island. তাহলে কখন ন্যারেটার পাথরে হোঁচট খেয়ে পড়ে গেছিলো? যখন ঘুড়িটা আনছিল ঘর থেকে, তাহলে অপশন 3, রাশিং আউট ফ্রম দ্য হাউস। The kite had to be patched up with the letter S. A message had to be sent to their aunt through the letter. It would make it unique in design. The red kite paper was not available. Claude had an agreement with the narrator about it. তাহলে কেন তারা চিঠিটা দিয়ে ঘুড়িটাকে প্যাচ আপ করেছিল? কারণ রেড পেপার আর ছিল না, ঘুড়ির বানানোর যে রেড পেপার, তাহলে এটা হবে দ্য রেড কাইট পেপার ওয়াজ নট অ্যাভেলেবল, অপশন 3। দ্য লেটার ওয়াজ ডিসকভার্ড ফ্রম দ্য। চিঠিটা কোথা থেকে পাওয়া গেছিলো? লেটার বক্স ইন দ্য গার্ডেন, বুক কেস ইন দ্য সিটিং রুম, এনভেলপ অন দ্য টেবিল, নাকি বেড ইন দ্য সিটিং রুম। কোথা থেকে পাওয়া গেছিলো? না বুক কেস থেকে সিটিং রুমে, তাহলে অপশন 2, বুক কেস ইন দ্য সিটিং রুম। দ্য কাইট ম্যানেজড টু সেল। ঘুড়িটা কোথায় উড়ে গেছিলো? হাই অ্যাবভ দ্য মাউন্টেন, ইন টু দ্য উডস ইন দ্য আইল্যান্ড, টু দ্য মেনল্যান্ড, অন দ্য রুফটপ অফ আর্টস এস্টার কটেজ। কোথায় চলে গেছিলো? টু দ্য মেনল্যান্ডের দিকে ঘুড়িটা উড়ে গেছিলো, তাহলে অপশান 3 হয়ে গেল সঠিক উত্তর। এরপরে দেখো শূন্যস্থান পূরণ আছে। প্রথমে কি রয়েছে? টু প্লে শিপরেক ম্যারিনার্স ক্লড হ্যাড টু ড্যাশ। এটা হবে গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। তাহলে শিপরেক ম্যারিনার খেলার জন্য ক্লডকে আইল্যান্ডের অন্য সাইডে যেতে হতো। দ্য চিলড্রেন হারি টু রিপেয়ার দ্য কাইট বিকজ ড্যাশ। বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। কারণ বাতাস বন্ধ হওয়ার আগেই তারা ঘুড়িটাকে ওড়াতে চেয়েছিল, সেই জন্য তাদের ঘুড়িটা রিপেয়ার করতে হতো খুব তাড়াতাড়ি। পরের প্রশ্ন, ইট ওয়াজ পসিবল টু ফ্লাই দ্য কাইট ফর ড্যাশ। তাহলে কিসের জন্য ঘুড়ি ওড়ানো পসিবল ছিল? গ্র্যান্ড উইন্ড ছিল, সেই জন্য তাহলে এটা হয়ে যাবে ফর গ্র্যান্ড উইন্ড। এরপর দেখো কজ এফেক্ট রয়েছে। এফেক্ট লেখা আছে, যে কজগুলো লিখতে হবে। প্রথমে রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপ্পা কুড মেক প্লেন্টি অফ কাইটস অন দ্য আইল্যান্ড। ক্লড আর ফিলিপ্পা অনেক আইল্যান্ডে তাদের অনেকগুলো ঘুড়ি তৈরি করতে পেরেছিল। তার কারণ এ বয় অন মেনল্যান্ড শুড ক্লড হাউ টু মেক কাইটস। কারণ হচ্ছে মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল কীভাবে ঘুড়ি বানাতে হয়। এরপর দেখো ক্লড লুকড কোয়াইট ফুলিশ। বোকার মতো ক্লড দাঁড়িয়েছিল। তার কারণ হচ্ছে দ্য কাইট স্ন্যাপড হোয়াইল ক্লড ওয়াজ ফ্লাইং ইট। যখন ক্লড ঘুড়ি ওড়াচ্ছিল তখন ঘুড়িটা কেটে চলে গেছিলো। এবার আমরা চলে আসবো পোয়েম পোর্শানে। দেখো মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে কবিতাটা। তো এটারও তোমরা টেক্সটের ভিডিও পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নাও। প্রশ্ন আছে দেখো, সিইং অ্যান ওক ট্রি বিং চপ ডাউন দ্য হিউম্যান বিইংস রাশ টু স্টপ টু দ্য ক্রাইম, রিমেন ইনডিফারেন্ট, বিকেম ইমোশনাল, বিকাম ভায়োলেন্ট ইন অ্যাঙ্গার। তাহলে যখন ওক গাছকে কাটা হয় তখন হিউম্যান বিইং কী করে? রিমেন ইনডিফারেন্ট, তাহলে অপশন 2। The trees demand that whenever an oak tree is felled, the people must. ওক ট্রি কি ডিমান্ড করেছিল? যখনই একটা ওক গাছ কাটা হবে তখন মানুষকে কী করতে হবে? প্রমিস টু ডিস্ট্রয় আদার ওক ট্রিজ, সিমিলারলি রিপোর্ট এগেইনস্ট সাচ ক্রাইম, থিঙ্ক অফ পুটিং দেম টু প্রপার ইউজ, না প্ল্যান্ট 2 trees at once। দুটো গাছ পুঁততে বলেছিল, তাহলে অপশন 4। The black oak bark will grow again freshly, sprout again fresh leaves and stems, wrinkle over the child narrator, crumble the pieces. Black oak bark কি করবে? না wrinkle over the child narrator, option 3।
As the narrator come out of the woods, he was depressed, wished to remain in the wood forever, become much more considerate about the plant kingdom, নাকি remained unaffected। গাছের যে জঙ্গল থেকে যখন বেরিয়ে এলো ন্যারেটার, তখন কি হলো, সে became much more considerate about the plant kingdom, তাহলে এটা হয়ে যাবে অপশান 3। নেক্সট আছে ট্রু ফলস সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে কি আছে, দ্য পোয়েট ন্যারেটার ওয়াজ থ্রেটেন্ড টু বি কিল্ড ইফ হি ডিড নট কিপ হিজ প্রমিস দেন। যদি প্রমিস না করে তাহলে পোয়েটকে বলা হয়েছিল যে তাকে মেরে ফেলা হবে, তাহলে এটা হবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স এই লাইনটা হয়ে যাবে, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়ার ইউ ওয়ার বোর্ন বাট নেভার গ্রিউ। 2 নম্বরে আছে দ্য ড্রিম হ্যাড নো ইম্প্যাক্ট আপন দ্য পোয়েট ন্যারেটার। পোয়েট ন্যারেটারের ওপর ড্রিমটা বা স্বপ্নটা কোনো প্রভাব ফেলেনি, এটা হবে ফলস। আর সাপোর্টিং সেন্টেন্স এই যে দেখো এই লাইনটা, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। সিন পোর্শন কমপ্লিট হলো, এবার চলে আসবো আনসিনে। ডিসিপ্লিন ইজ অফ দ্য আটমোস্ট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ। স্টুডেন্টের জীবনে বা ছাত্র জীবনে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। ইফ দ্য ইয়াং স্টুডেন্ট ডু নট ওবে দেয়ার সুপিরিয়ার্স অ্যান্ড গো উইদাউট ডিসিপ্লিন, দে উইল বি ডিপ্রাইভড অফ মাচ অফ দ্য ট্রেনিং দে শুড হ্যাভ অ্যাট দিস পিরিয়ড অ্যান্ড ইন ফিউচার দে উইল নেভার বি এবল টু এক্সট্র্যাক্ট ওবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি। তাহলে কি বলছে, যদি একটা স্টুডেন্ট তার সুপিরিয়রদের মানে তার থেকে যারা বড় তাদের কথা না শোনে বা তাদের তাদের সাথে কথা বলার সময় ব্যবহারের সময় যদি নিয়মকানুন না মানে, তাহলে সে কিন্তু ওই বয়সে মানে ওই ছাত্র জীবনে তার যে জিনিসগুলো শেখার কথা সেগুলো সে শিখবে না। আর এর ফলে ভবিষ্যতে সে কারোর কাছ থেকে, সমাজের কারোর কাছ থেকে কিন্তু কোনো সম্মানও পাবে না, ওবিডিয়েন্সও পাবে না, কেউ তাকে তার প্রতি ওবিডিয়েন্ট হবে না। Such misguided young men will surely come to grief in the long run. আর এই রকম একজন মিসগাইডেড ইয়াং ম্যান যে কোনো গাইডই পেল না তার ছাত্র জীবনে, সে কিন্তু ভবিষ্যতে খুবই দুঃখ পাবে। সোসাইটি উইল নেভার অ্যাকসেপ্ট দেম অ্যাজ পার্সনস ফিট ফর কমান্ডিং অ্যান্ড টেকিং আপ এনি রেসপন্সিবল পজিশনস ইন লাইফ। সমাজ তাকে কোনো প্রকার দায়িত্বপূর্ণ কাজে নিয়োগ করবে না, তাকে ফিট বলে মনে করবে না, গোটা জীবনে সে কোনো ভালো পজিশনও পাবে না, রেসপন্সিবল পজিশন। So it is the bounded duty of all students to observe discipline in the preparatory stage of their life. তাই জন্য বলা হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের অবশ্যই পালনীয় কর্তব্য হচ্ছে তাদের ছাত্র জীবনে যেন তারা নিয়ম কানুন মেনে চলে, নিয়মানুবর্তিতা শেখে। এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুটেবল এডুকেশন টু স্টুডেন্টস। আর যে স্কুলে কোনো ডিসিপ্লিন নেই সেই স্কুল কখনোই ছাত্রদের ভালো শিক্ষা দিতে পারে না। Such a school is no better than a manufactory to turn out imperfect men and women. আর এই স্কুলকে আমরা একটা ম্যানুফ্যাকচারি বলতে পারি যেখানে ইমপারফেক্ট ম্যান ওম্যান তৈরি হয়, এরকম হয়ে যাবে সেই স্কুলটা। Discipline in the playground and battlefield as well plays very important role. ডিসিপ্লিন সেনাবাহিনীতে এবং প্লেগ্রাউন্ডে খেলার মাঠে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ওয়েল ডিসিপ্লিনড টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পাইট অফ ইটস উইকনেস। তাহলে যদি একটা টিমের মধ্যে ডিসিপ্লিন থাকে তাহলে কিন্তু সেই টিম তার সমস্ত বাধা কাটিয়ে, যদিও বা সে উইক হতে পারে, হয়তো দুর্বল টিম, কিন্তু তা সত্ত্বেও যদি ডিসিপ্লিন থাকে তাহলে কিন্তু সে জিততে পারে খেলা। বাট এ টিম উইদাউট ডিসিপ্লিন মে নট ফেয়ার ওয়েল ইন স্পাইট অফ হ্যাভিং গুড প্লেয়ার্স ফর ওয়ান্ট অফ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন। কিন্তু যে টিমে ভালো প্লেয়ার আছে কিন্তু ডিসিপ্লিন নেই, সেই টিম কিন্তু হেরে যেতে পারে, কারণ তাদের মধ্যে কোনো কোঅপারেশন নেই, তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, একে অন্যকে বুঝতে পারবে না। দ্য সোলজার্স ইন দ্য ব্যাটল ফিল্ড হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কিন্তু খুব কঠিন ডিসিপ্লিন, নিয়মকানুন মেনে চলতে হয়। ইফ ইন এনি আর্মি এভরি ওয়ান ফ্রম দ্য র্যাঙ্ক অফ জেনারেল ডাউন টু দ্য র্যাঙ্ক অফ অ্যান অর্ডিনারি সোলজার মাস্ট অবজার্ভ ডিসিপ্লিন। আর আর্মির ক্ষেত্রে যে কোনো র্যাঙ্কের মানুষের, জেনারেলি হোক কিংবা অর্ডিনারি সোলজারই হোক, সবাইকে কিন্তু নিয়ম মানবর্তিতা মেনে চলতেই হয়।
In case a soldier does not obey his immediate superior, the army becomes a rebel, quite unfit for the achievement of the common end of the war. আর যদি যে সৈন্যবাহিনীর মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, যদি কোনো সৈন্যবাহিনীতে তার জুনিয়ররা সুপিরিয়রকে বা তাদের সিনিয়রকে না মানে, তাদের কথা না শোনে, তাহলে কিন্তু সেই সেনাবাহিনী কোনো প্রকার যুদ্ধ জয় করতে পারে না, যুদ্ধ জয়ের অযোগ্য হয়ে পড়ে তখন তারা। তো বুঝতে পারলে তোমরা মানেটা? তাহলে চলো এবার প্রশ্নগুলো করে নিই। প্রথমে রয়েছে দেখো মাল্টিপল চয়েস। ডিসিপ্লিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ডিসিপ্লিন কিসের জন্য ইম্পর্টেন্ট? আর্লি চাইল্ডহুড, স্টুডেন্ট লাইফ, অ্যাডাল্টহুড, ওল্ড এজ। কিসের জন্য? স্টুডেন্ট লাইফে। তাহলে অপশন বি। মিসগাইডেড স্টুডেন্টস উইল নেভার ডেভেলপ। মিসগাইডেড স্টুডেন্ট কি ডেভেলপ করতে পারে না? ইন্টেলিজেন্স, ফিনান্সিয়াল স্ট্রেংথ, ফিজিক্যাল পাওয়ার, কমান্ডিং অ্যান্ড রেসপন্সিবল পার্সোনালিটি। কী পারে না? না কমান্ডিং অ্যান্ড রেসপন্সিবল পার্সোনালিটি। তাহলে অপশন ডি। এ স্কুল উইদাউট ডিসিপ্লিন মে বি কম্পেয়ার টু একটা স্কুল ডিসিপ্লিন ছাড়া একটা স্কুলকে কী বলে মনে হয়? জু, মার্কেট প্লেস, ম্যানুফ্যাকচারি, না হচ্ছে স্টুডেন্টস পার্ক। ম্যানুফ্যাক্চারি মনে হয়। তাহলে অপশন সি। স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন মাস্ট বি অ্যাভয়েডেড বাই। কোথায় স্ট্রিক্ট ডিসিপ্লিন পালন করতে হয়? সোলজার্স ইন দ্য ব্যাটলফিল্ড, টিচার্স ইন ইনস্টিটিউশন, ডক্টরস ইন দ্য হসপিটাল, পেরেন্টস অ্যাট হোম। সোলজার্সদের, তাহলে সোলজার্স ইন দ্য ব্যাটলফিল্ড, অপশন এ। গ্রিফ উইল বি আলটিমেটলি ফেসড বাই। কে গ্রিফ পায় বা দুঃখ পায় আলটিমেটলি? চ্যালেঞ্জিং স্টুডেন্ট, ডেডিকেটেড ইউথ, ইমোশনাল পার্সন, না মিসগাইডেড ইউথ? মিসগাইডেড ইউথ। তাহলে অপশন ডি। ইফ এ সোলজার ডাজ নট ওবে হিজ সুপিরিয়র দেন, যদি একটি সোলজার তার সুপিরিয়রকে না মানে তাহলে দ্য আর্মি লস দ্য ওয়ার, দ্য আর্মি উইন্স দ্য ওয়ার, দ্য আর্মি বিকামস এ র্যাবেল, দ্য সোলজার ইজ ফায়ার্ড। তাহলে এটা হয়ে যাবে অপশন সি, দ্য আর্মি বিকামস এ র্যাবেল। এরপরে দেখো ট্রু ফলস সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে ইনস্পাইট অফ বিং ওয়েল ডিসিপ্লিন এ উইক টিম উইল সিওরলি লুজ এ ওয়ার। ওয়েল ডিসিপ্লিন হলেও একটা উইক টিম, একটা দুর্বল টিম কিন্তু যুদ্ধ বলতে পারো বা যে কোনো খেলা অবশ্যই হেরে যায়। তাহলে এটা হবে ফলস, কারণ ডিসিপ্লিন যদি থাকে তাহলে উইক টিমও জিততে পারে, তাহলে ফলস হয়ে যাবে। আর সাপোর্টিং সেন্টেন্সে লিখবো আমরা এই লাইনটা, এ ওয়েল ডিসিপ্লিনড এটাই, এ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পাইট অফ ইটস উইকনেস। ক্লিয়ার? এরপরে দেখো 2 নম্বরে রয়েছে এ পার্সন উইল বি এবল টু এক্সট্র্যাক্ট ওবিডিয়েন্স ফ্রম আদার্স ইভেন ইফ হি ইজ নট ট্রেন্ড ইন স্টুডেন্ট লাইফ। যদি একটা মানুষ স্টুডেন্ট লাইফে ঠিকঠাকভাবে ট্রেন্ড না হয় তাহলেও সে অন্যের থেকে ওবিডিয়েন্স পেতে পারে। এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স আমরা এই লাইনটা লিখব, ইফ এ ইয়াং স্টুডেন্টস ডু নট ওবে দেয়ার সুপিরিয়র অ্যান্ড গো উইদাউট ডিসিপ্লিন দে উইল বি ডিপ্রাইভড অফ মাচ অফ দ্য ট্রেনিং they should have at this period in future. They will never be able to extract obedience from the others in the society. এরপর 3 নম্বরে আছে এ স্কুল হুইচ ইজ নট ডিসিপ্লিন ক্যানট ইম্পার্ট গুড এডুকেশন। একটা স্কুল যে ওয়েল ডিসিপ্লিন নয় সে গুড এডুকেশন দিতে পারে না। তাহলে এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুটেবল এডুকেশন টু দ্য স্টুডেন্টস। এরপরে দেখো 4টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ডিসিপ্লিন ইন স্কুল লাইফ? স্কুল লাইফে ডিসিপ্লিনের কি রেজাল্ট? ইনডিসিপ্লিন হলে কি হয়? স্কুল লাইফে যদি কেউ ইনডিসিপ্লিন হয় তাহলে তার রেজাল্ট কী হবে? দেখো, ইফ এ স্টুডেন্ট became indisciplined in school life, then he will be deprived of much of the training they should have at this period, and in future they will never be able to extract obedience from others in the society. তাহলে ইনডিসিপ্লিন হলে সে অনেক কিছু ট্রেনিং যেটা স্কুল লাইফে পাওয়া যায় সেটা পাবে না, এমনকি ভবিষ্যতে সে কারোর কাছ থেকে ওবিডিয়েন্সও পাবে না। 2 নম্বর প্রশ্ন, নেম 2 ফিল্ডস ওয়্যার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দ্য গোল। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এমন দুটো জায়গার নাম করো যেখানে ডিসিপ্লিন খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটলফিল্ড আর 2 ফিল্ডস ওয়্যার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দ্য গোল। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খুব এই যে ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ কোন কোন ক্ষেত্রে? না প্লেগ্রাউন্ডে এবং ব্যাটলফিল্ডে। পরবর্তী প্রশ্ন, হাউ ডিসিপ্লিন ইজ দ্য লাইফ অফ এ সোলজার। একটা সৈনিকের জীবনে ডিসিপ্লিন কীরকমভাবে থাকে? দেখো, সোলজার্স মাস্ট অবজার্ভ স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন, আদারওয়াইজ দ্য আর্মি বিকামস এ র্যাবেল, কোয়াইট আনফিট ফর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কমন এন্ড অফ দ্য ওয়ার। তাহলে যদি সৈনিকের জীবনে স্ট্রিক্ট ডিসিপ্লিন না থাকে বা সৈনিকের যদি স্ট্রিক্ট ডিসিপ্লিন না মানে তাহলে তাদের ক্ষেত্রে কোনো যুদ্ধ জয় কিন্তু সম্ভব নয়।
পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ টিম ইজ লাইকলি টু উইন এ গেম ওয়াই? কোন রকমের টিম যুদ্ধ জয় করে বা খেলায় জয়ী হয় এবং কেন? এ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পাইট অফ ইটস উইকনেস। তাহলে যুদ্ধে খেলায় জয়ী হয় সেই দল যাদের মধ্যে ডিসিপ্লিন রয়েছে। তারা দুর্বল হলেও যদি তাদের মধ্যে ডিসিপ্লিন থাকে তাহলে সেই দলই কিন্তু জেতে। আর কেন? বিকজ ডিসিপ্লিন ইন দ্য প্লেগ্রাউন্ড প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। কারণ প্লেগ্রাউন্ডের মধ্যে খেলার গ্রাউন্ডের মধ্যে ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনসিন হয়ে গেল আমাদের। এবার চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে ভার্বের সঠিক ফর্ম বেছে লিখতে হবে। ইন্ডিয়া ড্যাশ টু বি দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড ইন মেনি ফিল্ডস অফ অ্যাক্টিভিটি বাট ইন লিটারারি পার্সেন্টেজ দ্য কান্ট্রি ড্যাশ ফার বিহাইন্ড। তাহলে ইন্ডিয়া ক্লেমস, ইন্ডিয়া এটা হয়ে যাবে ক্লেমস টু বি লিডার। কিন্তু তারপরে কি বলছে, বাট ইন লিটারারি পার্সেন্টেজ দ্য কান্ট্রি ড্যাশ ফার বিহাইন্ড, দ্য কান্ট্রি রিমেইনস ফার বিহাইন্ড। তাহলে এটা যখন প্রেজেন্ট টেন্সে করলাম, এটাও প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো। The founding father of the Indian Republic dash education as one of the most important inputs in the country's development. তাহলে এটা হচ্ছে কি না, দ্য ফাউন্ডিং ফাদার্স মানে আগেকার কথা বলা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্সে। তাহলে রিগার্ডেড এডুকেশন অ্যাজ এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনপুটস। তাহলে প্রথমে ক্লেমস, তারপরে রিমেন্স, তারপরে এটা রিগার্ডেড। এবার দেখো আর্টিকেল প্রিপোজিশন। ড্যাশ আওয়ার লং অ্যাবসেন্স ড্যাশ স্কুল উই হ্যাভ রিয়েলাইজ ড্যাশ টু ওয়ার্থ অফ স্কুল লাইফ। তাহলে এটা হয়ে যাবে ডিউরিং আওয়ার লং, ডিউরিং আওয়ার লং অ্যাবসেন্স ড্যাশ স্কুল, এটা হবে দ্য ফ্রম স্কুল উই হ্যাভ রিয়েলাইজ দ্য ট্রু ওয়ার্থ অফ স্কুল লাইফ। ঠিক আছে, এবার দেখো কি করতে বলেছে। উই হ্যাভ ওয়ার্কড ফর ফুল স্টপ দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো। জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে দুটো লাইনকে জয়েন করতে হবে। দেখো এটার উত্তর হবে উই হ্যাভ ওয়ার্কড ফার বাট দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো। 2 নম্বরে আছে দ্যাট ইজ ইট ট্রু সেড দ্য বয়। চেঞ্জ ইন্টু অ্যান ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে দ্য বয় আস্কড হিজ ড্যাড ইফ ইট ওয়াজ ট্রু। এরপরে আছে দেখো নেভার সে নো, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এটার অ্যান্সার হবে নো শুড নেভার বি সেড। এরপরে আছে দেখো রেজলভ ভার্ব। প্রথমে রয়েছে সক্ট হবে টেকেন অ্যাবাক। এরপরে হচ্ছে কনসিল্ড হবে হেল্ড ব্যাক। নেক্সট রিটার্ন হয়ে যাবে কাম ব্যাক। তাহলে এরপরে আমরা দেখে নেব কি আছে না, এই যে ওয়ার্ডগুলো আছে বা ফ্রেজ তার যা মানে সে একই মানের ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথমে আছে ড্র আউট হবে এক্সট্র্যাক্ট। নেক্সট উইথ দ্য পারপাস অফ মেকিং সামথিং রেডি, এটা হবে প্রিপারেটরি। নেক্সট এ ডিসঅর্ডারলি ক্রাউড, এটা হবে র্যাবেল। নেক্সট এ কমিউনিকেট নলেজ, এটার অ্যান্সার হবে ইম্পার্ট। এতটা বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে আমরা এবার রাইটিং পোর্শনে চলে আসবো। 3টে রাইটিং আছে, 3টেই করাবো যেরকমভাবে প্রত্যেকটা থেকে করাচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে, রাইট এ নোটিস ইস্যুড বাই দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর প্রপারলি মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড সেলফ স্যানিটাইজেশন আফটার দ্য রিওপেনিং অফ ইউর স্কুল অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার। তাহলে কি বলেছে, একটা নোটিশ লিখতে হবে। হেডমাস্টার মশাই যে নোটিশটা ইস্যু করছেন, স্টুডেন্টদের বলছেন যে অনেক দিন পর স্কুল খুলেছে করোনা ভাইরাসের পরিস্থিতিতে, তাহলে সবাইকে বলা হচ্ছে যে তারা যেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে স্কুলের মধ্যে আর সেলফ স্যানিটাইজেশন যেন বারবার করতে থাকে। তাহলে এটা নিয়ে একটা নোটিশ। দেখো কীভাবে লিখবে। প্রথমে নোটিশ, তারপরে নিচে প্রিকশনস ফর রিওপেনিং স্কুল, বাঁ দিকে নাম্বার, নোটিশ নাম্বার, ডান দিকে ডেট। All the students of our school are hereby informed that our school is going to reopen almost after a year amidst COVID fears. তাহলে সব স্টুডেন্টকে জানানো হচ্ছে যে অনেক দিন পর আমাদের স্কুল খুলতে চলেছে, প্রায় 1 বছর পর এই করোনা পরিস্থিতির মধ্যে। The fury of the virus has abated in our country, but the threat of infection due to the Delta strain is still there. তাহলে করোনা ভাইরাসের স্ট্রেনটা অনেকটা কমেছে আমাদের দেশে, কিন্তু তার যে ডেল্টা স্ট্রেন, তার যে একটা ইনফেকশনের ভয়, সেটা কিন্তু রয়েই গেছে। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ফলো অল দ্য গাইডলাইন্স অফ COVID-19 অ্যান্ড ক্যারি দেয়ার পার্সোনাল স্যানিটাইজার। তাহলে সমস্ত স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে তারা যেন অবশ্যই স্কুলে কোভিডের গাইডলাইন মেনে চলে এবং তারা তাদের পার্সোনাল স্যানিটাইজার নিয়ে যেন স্কুলে আসে।
all the precautions must take in the school hostel and at school in this situation. স্কুলের হোস্টেলে এবং স্কুলে সমস্ত রকম প্রিকশন কিন্তু নিতে হবে এই সিচুয়েশনে। all the students are requested to wear mask during school hours. সমস্ত স্টুডেন্টদের বলা হচ্ছে তারা যেন স্কুল আওয়ার্সে অবশ্যই মাস্ক ব্যবহার করে, আদারওয়াইজ স্ট্রিক্ট স্টেপস উইল বি টেকেন। না যদি তা না হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণ করা হবে। তারপর হচ্ছে এসটি বলে এখানে হেডমাস্টার মশাইয়েরই সাইন হয়ে যাবে, কারণ এটা বলা হয়েছিল হেডমাস্টার মশাই ইস্যু করছে, তো এখানে হেড মনিটরের দরকার নেই। এটা আমি আগে করিয়েছিলাম যে নোটিশটা, সেখানে এটা মনিটরকে দিতে হয়েছিল, সেই জন্য এরকম করা আছে। তো এক্ষেত্রে কাউন্টার সাইন তোমরা লিখবে না, একদম সরাসরি এখানে এসটি বলে হেডমাস্টারের নাম, তারপর হচ্ছে স্কুলের নাম। ঠিক আছে, তো তোমরা এভাবে নোটিশটা লিখতে পারো, প্রিকশনস ফর রিওপেনিং স্কুল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোটিশ একটা, কারণ আমি বলেইছি আগে যে এই পরিস্থিতিতে যে যে ঘটনাগুলো ঘটেছে তার উপরে বেস করে কিন্তু রাইটিং আসার সম্ভাবনা রয়েছে, তো এটা ভালো করে করবে। এরপরে রাইটিং কি আছে দেখো, 8 নম্বরে রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য প্রসেস অফ মেকিং মাউথ ওয়াটারিং গোলাপ জামুন এ পপুলার ইন্ডিয়ান ডেজার্ট বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে গোলাপ জামুন তৈরি নিয়ে বলেছে প্রসেস রাইটিং লিখতে। তো এখানে পয়েন্টগুলো লেখা আছে, তোমরা এই পয়েন্টগুলো ফলো করে লিখতে পারো। তো দেখো আমি কিভাবে লিখেছি। প্রথমে হেডিং দিয়েছি মেকিং গোলাপ জামুন। Gulab jamun is a classic Indian sweet made with mewa, flour, sugar, baking powder and cardamom powder. তাহলে গোলাপ জামুন হচ্ছে একটা ভারতের একটা ক্লাসিক ইন্ডিয়ান সুইট, ভারতীয় মিষ্টি, যেটা গুঁড়ো দুধ, তারপরে হচ্ছে ময়দা, চিনি, বেকিং পাউডার এবং দারচিনি পাউডার দিয়ে তৈরি করা হয়। It is a very famous Indian dessert and is enjoyed in most festive and celebration meals. তাহলে এটা খুবই একটা ফেমাস, খুব জনপ্রিয় একটা ভারতীয় মিষ্টি, যেটা বিভিন্ন রকম অনুষ্ঠানে এটা তৈরি করা হয়। ইট ক্যান বি ইজিলি প্রিপেয়ার্ড অ্যাট হোম। আমরা কিন্তু ঘরে সহজেই এটা তৈরি করতে পারি। টু প্রিপেয়ার ইট উই হ্যাভ টু ফলো সাম স্টেপস। আর এটা তৈরি করার জন্য কিছু স্টেপস ফলো করতে হবে। তাহলে কী কী ফল দেখা যাক। অ্যাট ফার্স্ট অ্যাড 1.5 কাপ সুগার অ্যান্ড লাইটলি ক্রাস্ট 4 গ্রিন কার্ডামমস টু দ্য পট। প্রথমে একটা পটে 1.5 কাপ চিনি এবং 4টে গ্রিন সবুজ যে দারচিনি সেটা নিতে হবে। দেন পোর 1.5 কাপস ওয়াটার, তারপরে 1.5 কাপ জল দিতে হবে। বয়েল দিস আনটিল দ্য সিরাপ টার্ন স্লাইটলি স্টিকি। যতক্ষণ না পর্যন্ত এই সিরাপটা একটু স্টিকি হয়ে আসে ততক্ষণ এটাকে বয়েল করতে হবে। নেক্সট টেক অ্যানাদার পট অ্যান্ড মেজার 1 কাপ মেওয়া। তারপরে আর একটা জায়গা নিতে হবে, সেখানে 1 কাপ গুঁড়ো দুধ নিতে হবে। 2 টেবিল স্পুন রিফাইন্ড ফ্লোর, তারপরে 2 টেবিল স্পুন ময়দা নিতে হবে। অ্যান্ড দেন এ লার্জ পিঞ্চ অফ বেকিং সোডা, তারপরে 1 চিমটি বেকিং সোডা দিতে হবে। আফটার দ্যাট মিক্স দেম আপ ভেরি ওয়েল, তারপরে সেটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মেক শিওর দ্য মিক্সচার ইজ ইউনিফর্ম, তারপরে যেন এটা মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যাতে মিক্সচারটা খুব ভালোভাবে মেশে। অ্যাড 1 টিস্পুন অফ ঘি, 1 টিস্পুন ঘি দিতে হবে। নেক্সট মিক্স ওয়েল এভরিথিং উইথ ওয়াটার, তারপরে সমস্ত মিশ্রণটাকে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেন মেড এ সফট ডো, আর একটা নরম একটা ডো তৈরি করতে হবে। Divide the dough to 14 to 18 equal portions and make smooth balls without any lines or crack on them. আর তারপরে এই ডোটা থেকে 14 বা 18টা ছোট ছোট ইকুয়াল পোর্শন কেটে নিয়ে একটা গোল গোল বলের আকার করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন তাতে কোনো ক্র্যাক না হয়। দেন পোর অয়েল অর ঘি টু এ হট প্যান, তারপরে একটা গরম প্যানের মধ্যে ঘি বা তেল ঢালতে হবে। নাও ডিপ ফ্রাই দ্য জামুনস আনটিল বিকাম গোল্ডেন ব্রাউন, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ ওই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে জামুনগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। দেন অ্যাড দেম ডিরেক্টলি টু দ্য হট সুগার সিরাপ, তারপরে সেটাকে তেল থেকে উঠিয়ে সরাসরি যে গরম যে সুগার সিরাপ রয়েছে তাতে দিয়ে দিতে হবে। অ্যান্ড কিপ অ্যাসাইড ফর 10 to 12 মিনিটস, তারপরে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। ফাইনালি গোলাপ জামুন আর রেডি টু সার্ভ। অবশেষে গোলাপ জামুন এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো বুঝতে পেরেছো কীভাবে গোলাপ জামুন তৈরি করা লিখবে। এভাবে কিন্তু প্রসেস রাইটিং আসতেই পারে। তো এবারে কিন্তু তোমাদের কি প্যারাগ্রাফ আসবে সেটা মানে প্যারাগ্রাফ আসবে নাকি নোটিশ না লেটার, এটা ঠিক করে বলা যাবে না, কারণ আগেরবার যেহেতু পরীক্ষা হয়নি তো সব কিছুই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা রাইটিং নোটিশ আসতে পারে, লেটারও আসতে পারে, প্যারাগ্রাফ, প্রসেস, রিপোর্ট, ডায়লগ, যে কোনো কিছুই কিন্তু এবারে আসতে পারে। তো তোমাদের ক্ষেত্রে তোমাদের এবারে কিন্তু খুব ভালো করে সব কিছু রেডি করতে হবে।
এরপরে আর একটা রাইটিং আছে, দেখো, রাইট এ বায়োগ্রাফি অফ মেঘনাথ সাহা উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। মেঘনাথ সাহার বায়োগ্রাফি লিখতে হবে নিচের এই পয়েন্টগুলোকে ফলো করে। তোমাদের সুবিধার্থে কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, দেখো কিভাবে লিখবে। প্রথমে লিখবে মেঘনাথ সাহা। মেঘনাথ সাহা ওয়াজ অ্যান ইন্ডিয়ান সায়েন্টিস্ট ইন দ্য ফিল্ড অফ অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোফিজিক্সের ফিল্ডে একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট হলেন মেঘনাথ সাহা। হি ওয়াজ বোর্ন অন 6th October 1893 অ্যাট ঢাকা, নাও ইন বাংলাদেশ। তাহলে 1893 সালে ঢাকাতে তিনি জন্মগ্রহণ করেন 6ই অক্টোবর, যে ঢাকা এখন বাংলাদেশের মধ্যে। হিজ ফাদার ওয়াজ জগন্নাথ সাহা, তার বাবার নাম জগন্নাথ সাহা। হিজ আর্লি এডুকেশন টুক প্লেস অ্যাট ঢাকা, প্রথম জীবনে তিনি এডুকেশন বা প্রথম শিক্ষা তার ঢাকাতেই সম্পন্ন হয়। হি স্টার্টেড স্কুলিং অ্যাট মিডল স্কুল অ্যান্ড দেন অ্যাডমিটেড অ্যাট ঢাকা কলেজিয়েট স্কুল। প্রথমে মিডল স্কুলে ভর্তি হন, তারপর ঢাকা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। ল্যাটার অন হি কেম টু কলকাতা অ্যান্ড জয়েন্ড দ্য প্রেসিডেন্সি কলেজ, পরে তিনি কলকাতাতে এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। হি ওয়াজ এ প্রফেসর অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাট ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের প্রফেসর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। হি অলসো সার্ভড এলাহাবাদ ইউনিভার্সিটি অ্যাজ এ প্রফেসর, পরে তিনি এলাহাবাদ ইউনিভার্সিটির প্রফেসর হিসাবেও অনেকদিন কাজ করেছেন। হিজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ দ্য থিওরি অফ থার্মাল এফেক্ট অন আয়ন, অলসো নোন অ্যাজ সাহা আয়োনাইজেশন ইকুয়েশন। তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি না, থিওরি অফ থার্মাল এফেক্টস অন আয়ন, যেটা সাহা আয়োনাইজেশন ইকুয়েশন নামেও পরিচিত। হি এস্টাবলিশ দ্য সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স অ্যাট কলকাতা, কলকাতাতে তিনি সাহা নিউক্লিয়ার ফিজিক্স সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তৈরি করেছেন, গঠন করেছিলেন। হি ওয়াজ অলসো দ্য কি পার্সন বিহাইন্ড দ্য প্রেস্টিজিয়াস রিভার ভ্যালি প্রজেক্ট দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি। দামোদর ভ্যালি কর্পোরেশন প্রজেক্টের একজন তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, কি পার্সন ছিলেন ডিভিসি। হি বিকেম এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট এমপি ইন 1952, 1952 সালে তিনি পার্লামেন্টের মেম্বার হন। দিস গ্রেট ম্যান ডাইড অন 16 February 1956 এট দিল্লি ইন ইন্ডিয়া, পরবর্তীকালে এই মহান ব্যক্তি 1956 সালে দিল্লি, ভারতের যে দিল্লি শহর রয়েছে সেখানে 16ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। দেখো আমাদের এই বায়োগ্রাফি রাইটিং মেঘনাথ সাহা সম্পর্কে এরকমভাবে লিখবে। 3টে রাইটিংই করিয়ে দিলাম, সাথে সাথে সিন আনসিন গ্রামার সবই করালাম। আমাদের 13 নম্বর মডেল কোশ্চেন পেপারটা কমপ্লিট হলো। এরপরে আমি 14টা করাবো, তোমরা দেখছো নিশ্চয়ই, যারা আগেরগুলো দেখোনি দেখবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সব দেখে নাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। বেল আইকন যদি প্রেস করে রাখো সাবস্ক্রাইব করে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদেরকে আর ভিডিওগুলো আলাদা করে তাহলে খুঁজতে হবে না। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে চলে আসছি। থ্যাংক ইউ।